Hello and welcome to a very important episode of Fandada. আমরা জানি যে অপারেশন সিন্দুর পজ, কিন্তু কেন বন্ধ হলো যুদ্ধ? হাজারো প্রশ্ন আমাদের মনে, হাজারো প্রশ্ন। সাধারণ লোকের কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে এই যুদ্ধ বন্ধের পেছনে আমেরিকা কি দালালি করেছিল? আর যদি দালালি করে থাকে তাহলে কেন? কোনোভাবে আমেরিকা কি ভারতকে চাপ দিয়েছিল? আরেকটা প্রশ্ন, ধরে যদি নিও যে আমেরিকা চাপ দিয়েছিল, ভারতই পাতা মেনে নিল কেন? তাহলে এই ব্যাপারে চীনের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো উঠছে আমাদের, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, সবাইকে কিছু লুকোচ্ছে? আমরা কি কিছু জানি না? এরকম কিছু কি একটা লুকোনো হচ্ছে? আমেরিকা লুকোচ্ছে, পাকিস্তান লুকোচ্ছে, চীন লুকোচ্ছে, বা হয়তো বা ভারতও লুকোচ্ছে, কিন্তু সেটা কি কি লুকোচ্ছে ওরা? এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের একটু এই ঘটনা পরম্পরাটা একবার দেখে নিতে হবে। আমি জানি এটা সবাই আপনারা জানেন এই ঘটনা পরম্পরা, কিন্তু এই ঘটনা পরম্পরা বিশ্লেষণ না করলে কে কি কেন লুকোচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারব না। আমরা জানি অন 22 এপ্রিল বৈসারান বা পাহেলগামে একটা নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। বেছে বেছে টুরিস্টদের, ইনফ্যাক্ট শোনা যায় ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে সন্ত্রাসবাদীরা হত্যা করে। 26 জন টুরিস্টকে তাদের পরিবারের সামনে, বউয়ের সামনে, বাচ্চাদের সামনে হত্যা করা হয়। বলা যেতে পারে তাদের মাথার সিঁদুর মুছে ফেলা হয়। এরই রিট্যালিয়েশন, অর্থাৎ এই হত্যাকাণ্ডের বদলা নিতে অন 7 মে, 15 দিন পর ভারত রিট্যালিয়েট করে। কিন্তু ভারত কীভাবে রিট্যালিয়েট করেছিল? তারা লঞ্চ করে অপারেশন সিন্দুর। 7 মে রাত্রি 1:05, 1:05 থেকে 1:30, 25 মিনিট। এই 25 মিনিটে এই রিট্যালিয়েশন করা হয়। 9খানা টার্গেট সিলেক্ট করা হয়েছিল। 25 মিনিটে এই 9টা টার্গেটকে ডিস্ট্রয় করা হয়েছিল। কোন 9টা টার্গেট? মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভিম্বর, শিয়ালকোট, চাকারমো, মুরিদকে এবং বহালপুরে টেররিস্ট ক্যাম্পগুলোকে। এই টেররিস্ট ক্যাম্পগুলোকে ভারত গুড়িয়ে দেয়, যার মধ্যে এই বাহাওয়ালপুর আর মুরিদকে, যেটা আমাদের পিএম তার ভাষণে বলেছিলেন যে এরা ছিল, এই দুটো ছিল এই জঙ্গিদের, মানে জঙ্গি তৈরি করার ইউনিভার্সিটি। বাকি সবও রয়েছে, কিন্তু এই প্রথমবার ভারত ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে। এই যে আপনারা এখানে একটা রেখা দেখছেন, এইটা হচ্ছে বেসিক্যালি পাক অকুপায়েড কাশ্মীরের এলওসি। এই হচ্ছে এলওসি, এদিকটা হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর, আর এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। কিন্তু এই ইন্টারন্যাশনাল বর্ডার আপনি দেখুন, শিয়ালকোট, তারপরে মুরিদকে, চাকারমো, বাহাওয়ালপুর, এগুলো কিন্তু সমস্ত এই ইন্টারন্যাশনাল বর্ডারের পেছনে, যেটা এর আগে কখনো হয়নি। আর সেই গুড়িয়ে দেওয়ার ভিডিও আমরা দেখেছি, ছবি আমরা দেখেছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া একটা প্রেস রিলিজও দেয়। কি সেই প্রেস রিলিজ?
আমি একটু বড় করে দেখাই। এই হচ্ছে সেই প্রেস রিলিজ যেখানে ইন্ডিয়া বলেছে যে আমরা 9টা সাইট টার্গেট করেছিলাম, কিন্তু আমাদের এই টার্গেট ছিল, আমাদের অ্যাকশন ছিল ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এসক্যালেটরি ইন নেচার। অর্থাৎ আমরা জঙ্গিদেরকে টার্গেট করেছি, আমাদের একদম ফোকাস ছিল যে আমরা জঙ্গিদেরকেই টার্গেট করব। মেজার্ড অর্থাৎ এমনভাবে টার্গেট করা হয়েছে যাতে অন্য কারো ক্ষতি না হয়, অ্যান্ড নন এসক্যালেটরি ইন নেচার অর্থাৎ আমরা এটার মাধ্যমে কোনো এসক্যালেশন চাইছি না। এবং তার সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট লাইন যোগ করা হয়েছিল, বলা হলো নো পাকিস্তানি মিলিটারি ফেসিলিটিস হ্যাভ বিন টার্গেটেড। বলা হলো কোনো মিলিটারি ফ্যাসিলিটিকে আমরা পাকিস্তানে টার্গেট করিনি। অর্থাৎ পাকিস্তানকে একটা এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমরা আতঙ্কি ঠিকানায় হামলা চালিয়েছি, টেররিস্টদের আমরা যে অ্যাড্রেসগুলো ছিল সেগুলো আমরা গুড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা কোনো এসক্যালেশন চাইনি। সেই জন্য কোনো পাকিস্তানি মিলিটারি যে টার্গেট সেগুলোকে আমরা টার্গেট করিনি, বা পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট তাকে কিন্তু আমরা টার্গেট করিনি। পাকিস্তান তো পাকিস্তানই আছে, তাদের কাছে দুটো অপশন ছিল। এক, বুদ্ধিমানের মতো যে হ্যাঁ আমাদের এখানে জঙ্গি ঘাঁটি ছিল, আমরাও তো জানতাম না, আচ্ছা ইন্ডিয়া গুড়িয়ে দিয়েছে, খুব ভালো কথা, ব্যাস ঠিক আছে, আমরাও এর সঙ্গে আছি বলে তারা বেরিয়ে যেতে পারত। কিন্তু তারা সেকেন্ড পন্থাটা বাছে, আমাদের মেরেছে, আমাদের জঙ্গি ভাইদের মেরেছে। এটা আরও আসছি আমি পরে, মানে আরও কী করেছে সেগুলো আসছি। তারা উল্টে রিট্যালিয়েট করল। 7 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ 3 দিন ধরে কয়েক হাজার ড্রোন আর কয়েকশো মিসাইল ভারতের 36টা শহরের বিভিন্ন মানে মিলিটারি ঘাঁটি এবং রেসিডেন্সিয়াল জায়গা সেটাকে টার্গেট করে পাকিস্তান আক্রমণ শুরু করে। এটা আপনারা সবাই দেখেছেন টিভিতে। আর ভারত এই 7, 8 আর 9 তারিখ শুধু প্রতিরোধ করে গেছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এগুলোকে শুধু আটকে গেছে। কিন্তু এখানে এবং ড্রোন হামলায় শুধু নয়, মিসাইল ছোড়া হয়েছিল, কিন্তু তার সঙ্গেও পাকিস্তান আরও একটা কাজ করেছিল। তারা F-16 আর JF-17 বিমান দিয়েও ভারতকে আক্রমণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা ড্রোন ইউজ করলো, তারা মিসাইল ইউজ করলো এবং ওয়ার প্লেনও ইউজ করলো। অর্থাৎ অ্যাটাক করার যাবতীয় হদ পাকিস্তান পার করল। 3 দিন ধরে এটা চলার পর, এবং এই ব্যাপারটাকে গোটা পৃথিবী দেখল, এবং তার সঙ্গে দেখলো আরেকটা জিনিস। এই ছবিটার সঙ্গে আপনারা মোটামুটি পরিচিত, আপনারা টিভিতে সবসময় দেখেছেন। একজন ডেজিগনেটেড সন্ত্রাসবাদী পাকিস্তানের পতাকায় মুড়ে শহীদের মর্যাদা দেওয়া আতঙ্কীদের জানা যায় পেছনে দাঁড়িয়ে রয়েছে গোটা পাকিস্তানের সেনাবাহিনী, বড় বড় অফিসাররা। অর্থাৎ পাকিস্তান বুঝিয়ে দিল যে এই যে জঙ্গিরা, যেমন আমাদের সেনাবাহিনীতে আছে না, যেমন সেনাবাহিনীতে বিমান বাহিনী আছে, স্থলবাহিনী আছে, নৌবাহিনী আছে, BSF আছে, তারপরে ধরুন প্যারা কমান্ডোরা রয়েছে, বা ধরুন প্যারামিলিটারি ফোর্স রয়েছে। তো এই যে বিভিন্ন ভাগ রয়েছে, পাকিস্তান বোঝালো যে এই টেররিস্টরা তাদের সৈন্যবাহিনীরই যেন একটা পার্ট। এই সন্ত্রাসবাদীরা আসলে আমাদের সৈন্যবাহিনীর যেন অংশ, তারা বলতে চাই। এবং গোটা বিশ্বের কাছে এই মেসেজটা পৌঁছে গেল যে শুধু তারা মিসাইল বা ড্রোন বা ফাইটার প্লেন দিয়েই ভারতকে আক্রমণ করেনি,
আসলে পাকিস্তান সৈন্যবাহিনী আর এই সন্ত্রাসবাদী এরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান একটা টেরর স্টেট। সে বললো আমরা টেরর স্টেট এই ছবির মাধ্যমে তারা বুঝিয়ে দিল গোটা বিশ্বকে। অ্যান্ড ইন্ডিয়া রেসপন্স। এরপরে যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটলো তখন ইন্ডিয়া রেসপন্ড করল। ইন্ডিয়া কি রেসপন্ড করলো? ইন্ডিয়া এবার রিটালিয়েট করতে শুরু করলো। 10 তারিখ 10th মে ইন্ডিয়া রিটালিয়েট করলো সাংঘাতিকভাবে। তারা বেছে নিল পাকিস্তানের এয়ার বেস, তারা বেছে নিল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং এক ঝটকায় মাত্র 2 থেকে 3 ঘন্টার অপারেশনে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে। পাকিস্তানের যে মিলিটারি এয়ার বেসগুলো ছিল সেগুলোতে বম্বিং করে দিল। এবং মজার কথা হচ্ছে এই 10 তারিখ এর আগেই ইউএস ভাইস প্রেসিডেন্ট, সাধারণ কোনো লোক নয়, ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি বলেছিলেন যে ইন্ডিয়া পাক কনফ্লিক্ট নট আওয়ার প্রবলেম। বলেছিল যে ইন্ডিয়া পাক প্রবলেমে আমরা ভাই দূরে থাকবো, ওদের ব্যাপার, ওরা বুঝুক গিয়ে, আমরা এই বিষয়ে মাথা ঘামাতেই চাই না। কে বলছে? জেডি ভ্যান্স, ইউএস এর ভাইস প্রেসিডেন্ট। এমনি এমনি তো বলেনি, ভাইস প্রেসিডেন্ট বলছে মানে ওটা ইউএস এর স্টান্স। জেডি ভ্যান্স সেজ ইউএস টু স্টে আউট অফ ইন্ডিয়া পাক কনফ্লিক্ট। এই হচ্ছে জেডি ভ্যান্স। সে বলছে যে আমেরিকা, ইউএস অর্থাৎ আমেরিকা, টু স্টে আউট অফ ইন্ডিয়া পাক কনফ্লিক্ট, যে আমরা ইন্ডিয়া পাক কনফ্লিক্ট থেকে, ইন্ডিয়া পাকিস্তানের এই ঝামেলার থেকে আমরা ভাই দূরে আছি, আমরা ও সময়ের মধ্যে নাক গলাবো। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো, তার এই স্টেটমেন্টটা কিন্তু ওই 10 তারিখে আক্রমণের ঠিক আগে এসেছিল। তখনও ইন্ডিয়া রিটালিয়েট করেনি। পাকিস্তান শয়ে শয়ে হাজারে হাজারে ড্রোন পাঠিয়ে যাচ্ছে, মিসাইল পাঠিয়ে যাচ্ছে, F-16 পাঠিয়ে দিচ্ছে, JF-17 পাঠিয়ে দিচ্ছে। তখন ইউএসের স্টেটমেন্ট এটা। কিন্তু তারপরে তার কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে আমেরিকা ঝাঁপিয়ে পড়ল। 10 তারিখে যখন ইন্ডিয়া পাকিস্তানের সমস্ত এয়ার বেসগুলোতে বম্বিং করে দিয়েছে, ওদের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছে। এগুলো আমি আরো পরে আসবো, আরো ডিটেলে আসবো। তখন আমেরিকা ঝাঁপিয়ে পড়ল এবং ডোনাল্ড ট্রাম্প এই স্টেটমেন্টটা রিলিজ করলো। তখন ইন্ডিয়াও কিছু বলেনি, পাকিস্তানও কিছু বলেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন যে after a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. কি ঘটল? হঠাৎ করে কেন এই অ্যানাউন্সমেন্ট? সব প্রশ্ন তো এখানেই। এবং এই টুইট আসার বেশ দু এক ঘন্টা পরেই ইন্ডিয়া এবং পাকিস্তান অফিসিয়ালি জানালো যে হ্যাঁ সিজফায়ার হয়েছে। কিন্তু আমেরিকা কেন ঝাঁপিয়ে পড়ল, যেখানে তারা বলেছিল যে আমরা দূরে থাকতে চাই? এবং ইন্ডিয়া বা পাকিস্তানকে সময় দিল না তাদেরকে অ্যানাউন্স করা যে তারা কি করবে না করবে, দুম করে আগেই নিজেরা অ্যানাউন্স করে প্রেশার ক্রিয়েট করলো ইন্ডিয়ার ওপরে। একটা অজুহাত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
I told India and Pakistan that if you stop the war, we will do trade, a lot of trade with you. If you don't, we will not trade. All of a sudden, they stopped. কি হাস্যকর, বোকা বোকা একটা অজুহাত উনি রাখবেন। বললেন কি, আমি ইন্ডিয়া পাকিস্তানকে বলেছি তোমরা যুদ্ধ বন্ধ করো, তাহলে আমরা প্রচুর ব্যবসা করব। আর যুদ্ধ যদি বন্ধ না করো, আমরা কিন্তু ব্যবসা করব না। আচমকাই দেখি যুদ্ধ থেমে গেছে। এর থেকে বোকা, এর থেকে হাস্যকর স্টেটমেন্ট কোনো রাষ্ট্রপ্রধান এর আগে দিয়েছে কিনা আমার ঠিক জানা নেই। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানান এরকম এর থেকেও বোকা স্টেটমেন্ট হয়েছিল কিনা এর আগে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে উনি বুঝতে পারছিলেন না কি বলবেন, কারণ যুদ্ধ তো বন্ধ করাতে হয়েছে। কিন্তু তার অ্যালিবাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ যখন যুদ্ধটা বন্ধ করা হয়েছে তখন ভারত একদম টপ গিয়ারে বসে রয়েছে, আর পাকিস্তান ধুলোয় মিশে গেছে। কিন্তু কেন করতে হবে? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? সেই রহস্যের পর্দাফাশ এবার আমি করতে চলেছি। আমরা জানতে চাই সত্যিটা কি, কিন্তু আমি নিশ্চিত এই সত্যি অ্যাকচুয়ালি কেউ বলবে না। না ভারত বলবে, না পাকিস্তান বলবে, না আমেরিকা বলবে, না চীন বলবে। কেন? ওটাই তো মজা। আসলে সবাই কিছু লুকোতে চাইছে। কি লুকোতে চাইছে? কি লুকোচ্ছে পাকিস্তান? কি বা লুকোচ্ছে আমেরিকা? আসলে পাকিস্তান লাফাচ্ছিল যখন এই পহেলগাম অ্যাটাক হওয়ার পরে প্রথম স্ট্রাইক হলো ইন্ডিয়ার তরফে, যেটা ইন্ডিয়া বলল নন এসকালেটারি, কিন্তু পাকিস্তান সেটাকে এসকালেটারি করলো। কেন? তখন পাকিস্তান লাফাচ্ছে। কেন লাফাচ্ছে? 5টা কারণে। 1, ওদের পরমাণু অস্ত্র ভাণ্ডার রয়েছে, সেই কারণে লাফাচ্ছে। 2, ওদের কাছে চীনের দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ওরা জানে আমাদের লেটেস্ট এয়ার ডিফেন্স আমরা চীন থেকে নিয়ে রেখেছি, ও আমাদের ইনস্টল করা আছে, ভারত কিছু করতে পারবে না। যা আসবে আমাদের চীনের দেওয়া সিস্টেম ও মেরে নামিয়ে দেবো, নো চিন্তা। 3 নম্বর, টার্কি আমাদের ড্রোন দিয়েছে। টার্কি ড্রোনে নাকি ওরা রাজা, ড্রোনের রাজা সেই টার্কি। তুর্কি এমন ড্রোন দিয়েছে যে ইন্ডিয়াকে একদম তুর্কি নাচন নাচিয়ে দেবো বলে নিজেই নাচছে তুর্কির মতো। তুর্কি নাচন ভাবছে ইন্ডিয়াকে তুর্কি নাচন নাচাবে। আর 4, আমাদের ওয়ারপ্লেনও কম কিছু নেই, F-16 ওয়ার্ল্ডের বিখ্যাত প্লেন। আর চায়না থেকে নতুন নিয়েছি ঝিনচ্যাক, কি JF-17 নিয়েছি, পুরো ফিনিশ করো। আর এছাড়াও রয়েছে আমাদের চুরি করে তৈরি করা সমস্ত মিসাইল সিস্টেমগুলো। মিসাইল আছে প্রচুর, বিভিন্ন বিদেশি সাহায্য নিয়েছি আমরা। চীনের কাছ থেকে নিয়েছি, তুর্কির কাছ থেকে নিয়েছি, নর্থ কোরিয়ার থেকে নিয়েছি। এই সব মিলে পাকিস্তান খুব লাফাচ্ছিল। এবং 7, 8, 9 ওরা মোটামুটি ভাবছিল যে ইন্ডিয়া তো অ্যাটাকই করছে না, আমরা হাজার ড্রোন পাঠাচ্ছি, 100 মিসাইল পাঠাচ্ছি, F-16 পাঠিয়ে দিচ্ছি, ইন্ডিয়া তো কিছুই করছে না। কিন্তু ইন্ডিয়া যেটা করলো সেটা হচ্ছে ইন্ডিয়া এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্তকে আটকে দিল। একটা F-16কে আমরা নামিয়ে দিয়েছি, 2টো JF-17 নামিয়ে দিয়েছি, এগুলো এসছিল, আর মিসাইল আর ড্রোন তো আছে। 7, 8 এবং 9 ইন্ডিয়া পাকিস্তানকে মেপেছে।
আর আরেকটা কাজ ইন্ডিয়া করেছে, ইন্ডিয়া দেখিয়েছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা কি বানিয়েছি। দেখো, চায়নার মিসাইল এসছে, চায়নার প্লেন এসছে, আমেরিকার প্লেন এসছে, তুর্কির ড্রোন এসছে, আমাদের কাঁচকলা করতে পেরেছে, কাঁচকলা। এই হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। ইনফ্যাক্ট ইসরায়েলের আয়রন ডোমও এত ভালোভাবে তাদের নাগরিকদের, তাদের দেশকে কিন্তু প্রোটেকশন দিতে পারেনি, যে ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম করে দেখিয়েছে। একটা বিশাল মার্কেট ওপেন করেছে ইন্ডিয়া। পারফেক্ট মুরগি খুঁজেছিল পাকিস্তান, সেই পারফেক্ট মুরগি যাদের দিয়ে ব্যাটেল টেস্ট করিয়ে নিল ইন্ডিয়া তার এয়ার ডিফেন্স সিস্টেম। এসব তো আমরা ভাবি না। ব্যাটেল টেস্ট হয়ে গেল, আরও কি কি হলো সেগুলো তো আছে। একটা ভিডিও সব বলতে গেলে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমরা আসবো পরের পর ভিডিওতে, এগুলো নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এবার ইন্ডিয়া রিটালিয়েট করলো, প্রত্যাঘাত করলো 10 তারিখে। এটা আমি আগেও বলেছি, ওদের 11খানা এয়ারবেসকে টার্গেট করা হলো। সমস্ত এয়ারবেসগুলো, এয়ারবেসে কি থাকে, এয়ারবেস এমনি এমনি তৈরি হয় না, এয়ারবেসের চারদিকে এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, সেইখানে ছুটে আসে। কারণ এয়ারবেসিতে এয়ারপ্লেন রাখা আছে, সমস্ত বোমা রাখা আছে, অস্ত্রশস্ত্র রাখা আছে। সুতরাং প্রত্যেকটা এয়ারবেস সিকিওরড তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শুরু করে সব কিছু দিয়ে। কিন্তু ভারতের এগেনস্টে এগুলো কি কাজ করলো? প্রথমেই ইন্ডিয়া যেটা করলো, ওদের এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ছিল ইউনিট, এগুলোকে সব ডিস্ট্রয় করে দিল। কীভাবে করলো মজার, কমেন্ট করে জানান। আমি পরে তাহলে ওইটার ওপরেই একটা ভিডিও বানাবো যে কীভাবে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নষ্ট করা হয়েছে। যাই হোক, প্রথমেই এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দিল। টোটাল 2 থেকে 3 ঘন্টার অপারেশন 10 তারিখে, এবং তারপরে একে একে এয়ার বেসগুলোকে টার্গেট করা হলো। রাওয়ালপিন্ডি, চকওয়াল, সারগোদা, রহিম ইয়ার খান, নূর খান, সুকুর, ভোলারি, জাকোয়াবাদ। তার সঙ্গে সঙ্গে টার্গেট করা হলো লাহোরের এয়ার ডিফেন্স, করাচির এয়ার ডিফেন্স, সবগুলো একদম গুড়িয়ে দেওয়া হলো। যে এয়ার ডিফেন্স নিয়েই ওরা লাফাচ্ছিল যে ও আচ্ছা ইন্ডিয়া আমাদের এয়ার ডিফেন্সে এরকম আটকে দিচ্ছে, আমরাও আটকে দেবো, ওদের লাফাচ্ছে, ওদের এয়ার ডিফেন্সকেই নষ্ট করে দেওয়া। আর সেই সঙ্গে সঙ্গে এমন একটা ঘটনা ঘটল যেটা ওরা কল্পনাও করতে পারে। এইটা ঘটলো এই সারগোদাতে। সারগোদা এয়ারবেস, ভালো করে মনে রাখুন নামটা। এছাড়াও আছে, নূর খান ছিল ইসলামাবাদে, খুব ইম্পর্টেন্ট। ভোলারি আছে করাচির কাছে। এই ভোলারিতে হচ্ছে ওদের, এই ভোলারি, নূর খান, এগুলোতে একটা JF-17 বসে আছে আর একটা F-16 বসে আছে। করাচি পোর্ট, তার পাশেই হচ্ছে ভোলারি, সেখানে F-16কে বসে আছে, করাচি পোর্টে কিছু না করতে পারে। নূর খান ইসলামাবাদের কাছে বসে আছে, যে কিছু না করতে পারে। কিন্তু প্রথমে এয়ার ডিফেন্সকে ভেঙে দিল, তারপরে এয়ার বেসগুলোতে সরাসরি অ্যাটাক করে বুঝিয়ে দিল যে আমরা চাইলে কি করতে পারি। দেখো, আমেরিকা অ্যাওয়াক্স দিয়েছিল পাকিস্তানকে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমেরিকা F-16 দিয়েছিল, F-16 হ্যাঙ্গারে গিয়ে মিসাইল মেরে দিয়েছে। পুরো পাকিস্তান কেঁপে গেছে, 2 ঘন্টায় পাকিস্তান কেঁপে গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে কেঁপে গেছিল আমেরিকা। কারণ ওরাও কনফিডেন্ট ছিল যে চীন থেকে নিয়েছে মানে কিছু তো করবে রে মালগুলো, চীনা মাল সালা, সরি চীনা মাল, কিচ্ছু করতে পারে।
এত যে দুর্দশা হবে এই চীনা মালে, আমেরিকাও কল্পনা করতে পারে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই যুদ্ধটা যখন শুরু হয়েছে না, এই চীন আর আমেরিকা ওরাও কিন্তু হেভি মজা। যে জেডি ভ্যান্স বলেছিল আমরা এর মধ্যে ঢুকবো না, কেন? চীনও চুপচাপ, কেন? তার কারণ দেখেছে যুদ্ধ তো লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, এখন ওরা দুজনে এবার নাচছে। চীন নাচছে কারণ যুদ্ধ যত বাড়বে পাকিস্তান আরও বেশি অস্ত্র কিনবে আমাদের থেকে, আর পাকিস্তানে তো অস্ত্র কেনার পয়সা নেই, ফলে আমরা অস্ত্র লোনে দেবো ওদের, আর তার বদলে পাকিস্তান থেকে আমরা বিভিন্ন রকম জিনিস আদায় করতে থাকবো। এটা চীন। আর আমেরিকা হচ্ছে যুদ্ধ লেগেছে যখন, পাকিস্তানকে তো পয়সা দিয়ে তো পাকিস্তান যুদ্ধাস্ত্র কিনতে পারবে না, কিন্তু ভারত তো পারবে। ভারতকে অস্ত্র বেচবো আমরা, এই যুদ্ধ হচ্ছে আমার সেই ওয়ার্ল্ড ওয়ারের সুইজারল্যান্ড, শুধু অস্ত্র বেচবো আর নাচবো, বেচবো আর নাচবো, ওরা যুদ্ধ করবে। সবই ঠিক ছিল, মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। আবার ফিরে আসি ওখানে, এই সারগোদা, ভালো করে খেয়াল করি। এই সারগোদা এয়ারবেসের পাশেই হচ্ছে কিরানা হিলস। এই কিরানা হিলসকে প্রোটেক্ট করার জন্যই সারগোদা এয়ারবেস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক এয়ারবেস অফ পাকিস্তান। কারণ এই কিরানা হিলসেই রয়েছে নিউক্লিয়ার আর্সেনালের ডিপো পাকিস্তান, আর সারগোদা হচ্ছে তাকে প্রোটেক্ট করার জন্য রয়েছে। এই সারগোদার পাশেই দেখুন লাহোর, লাহোরের এখানে রয়েছে এয়ার ডিফেন্স ইউনিটস। কিন্তু প্রথমে এয়ার ডিফেন্সকে মেরে দিয়েছে, তারপরে সারগোদাকে মেরেছে, এবং অসমর্থিত সূত্রের খবর কি অবস্থা করেছে দেখুন। এই হচ্ছে আগের ছবি, আর এই হচ্ছে ব্রহ্মোস হিট করার পরের ছবি। স্যাটেলাইট ইমেজেরি, 2 নম্বরই করার কোনো জায়গা নেই। পিকচার ইজ দেয়ার। লাহোরে যে এয়ারবেসটা ছিল, সেই যেটা এয়ার ডিফেন্স ইউনিট ছিল, তার অবস্থা কি করেছে দেখুন। এটা লাহোর, লাহোরের এয়ার ডিফেন্স ইউনিট। কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে গেছে, যদিও এর কোনো, এটা কেউ স্বীকার করেনি, না ইন্ডিয়া স্বীকার করেছে, না পাকিস্তান স্বীকার করেছে, না আমেরিকা স্বীকার করেছে, না কোনো দেশ স্বীকার করেছে। শোনা যাচ্ছে যে কিরানা হিলসে যে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালের ডিপো ছিল, তাতে নাকি হিট হয়ে গেছে। এটা একটা দুর্ভেদ্য জায়গা ছিল এই কিরানা হিলস। মানে পাকিস্তান কনফিডেন্ট ছিল যে কিরানা হিলসে আমরা যা করে রেখেছি, দুনিয়ার কোনো শক্তি কিচ্ছু করতে পারবে। কিন্তু যখন পাকিস্তানে বানিয়েছিল তখন তো ব্রহ্মোস ছিল না, ও কল্পনাও করতে পারে। শোনা যাচ্ছে যে ব্রহ্মোস অ্যাকচুয়ালি কি সারগোদা এয়ারবেস আর কিরানা হিলস পাশাপাশি, সারগোদাকে টার্গেট করা হয়েছে। এমন হতেই পারে যে জেনে বুঝেই করা হয়নি হয়তো, বা হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু হতে পারে যে সারগোদাকে টার্গেট করতে গিয়ে এখন একটা মিসাইল কয়েকশো কিলোমিটার ট্রাভেল করছে, বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, হয়তো লাস্ট মোমেন্টে তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সে হয়তো একটু আশেপাশে গিয়ে পড়েছে। যুদ্ধতে এখন সবসময় পারফেকশন পাওয়া যায় না, কোনো কোনো সময় ইমপারফেকশন হয়ে যায়। কিন্তু যেটা ঘটেছে সেটা শোনা যাচ্ছে যে কিরানা হিলসে ম্যাসিভ হিট হয়ে গেছে, ম্যাসিভ হিট। যদিও আমাদের ডিজি এবং আমার ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এটা অস্বীকার করেছে, বলেছে না না এরকম কিছু হয়নি। আপনারা নিশ্চয়ই টিভিতে সেই দেখেওছেন, যদি না দেখে থাকেন তাহলে আমি এর পরের ভিডিওতে ওনার ক্লিপিংটাও দেবো, যে ওনাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে কিরানা হিলসকে অ্যাটাক করেছেন, যে কিরানা হিলস কেন বলো তো, বলছে না ওখানে নিউক্লিয়ার আর্সেনাল ছিল পাকিস্তানের। তখন উনি বলেছেন ছিল নাকি জানি না তো, এরকম। সো ফানি। তো যাই হোক, তো এই ব্যাপারটা ঘটেছে।
কিন্তু এর ফলে যেটা হয়েছে, শোনা যাচ্ছে যে সেখানে নাকি একটা রেডিয়েশন লিকও হয়েছে। অর্থাৎ দেখুন 10 তারিখের ওই 3 ঘন্টায় কী কী ঘটেছে। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে। পাকিস্তান, আমেরিকা এবং চীনকে বুঝিয়ে দিয়েছে ভারত যে আমরা চাইলে যখন খুশি এরকম তুড়ি মেরে মেরে তোমাদের এয়ারবেস উড়িয়ে দিতে পারি। শুধু পারি নয়, F-16 হ্যাঙ্গার, JF-17 হ্যাঙ্গার, অ্যাওয়াক্সের হ্যাঙ্গার, সেগুলোতে অলরেডি মিসাইল পড়ে গেছে। অর্থাৎ 2-1টা প্লেন, 2-4টে প্লেন গেছে, বেশ কিছু লোকও মারা গেছে। এগুলো আনথিঙ্কেবল ছিল আমেরিকার কাছেও, কারণ তারা F-16 রেখেছিল। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, পাকিস্তান কিন্তু আমেরিকার একটা লং টার্ম অ্যালাই, আজকের নয়, সেই আফগানিস্তানের মানে সোভিয়েত এরা থেকে। এবং আমেরিকার বেশ কিছু মিলিটারি ইনস্টলেশনস, মিলিটারি পার্সোনেল কিন্তু পাকিস্তানের এই এয়ারবেসগুলোতে থাকে। এবং আজকে যদি ওই ইন্ডিয়া আরও অ্যাটাক করে, যদি 2-4টে আমেরিকান সৈন্য মরে যায়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর চীনা মাল যে এমন চীনা মাল, সেটা তো ওরাও ভাবেনি। ওরা ভেবেছে যাক চীন থেকে নিয়েছে, ঠিক আছে, কী আর করবো। কিন্তু সে তো কোনো কাজেই দেয়নি। যে এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদেরই বাঁচাতে পারে না, সে আবার অন্য এয়ারবেসকে কী বাঁচাবে। খুব ইন্টারেস্টিংভাবে মেরেছে ইন্ডিয়া। আমি পরের ভিডিওগুলোতে দেখাবো যে কীভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নষ্ট করা হয়েছে। কিন্তু এর ফলে যেটা হলো সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হলো ইন্ডিয়ার উপরে। এর লেখাটা একটু কেটে গেছে, ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হলো। সবচেয়ে বেশি প্রেশার তৈরি করলো আমেরিকা। কেন? তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে আমেরিকান ইকুইপমেন্ট যা ছিল সেইখানে ইন্ডিয়া আঘাত এনে ফেলছে, সুতরাং এইবার আমেরিকা লাফিয়ে পড়লো, থামো থামো। আর কিরানা হিলস অ্যাটাক হয়ে গেছে বলে মনে হচ্ছে, তাতে গিয়ে পাকিস্তান পুরো মানে একদম শেষ। পাকিস্তান গিয়ে একদম আমেরিকার পা জড়িয়ে দিচ্ছে, ট্রাম্পের একদম পায়ে পড়ে গেছে, শিগগির বাঁচান। আরেকটা যদি স্ট্রাইক হয় আমাদের টোটাল নিউক্লিয়ার উড়ে চলে যাবে, এরকম শোনা যাচ্ছে। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু অসমর্থিত সূত্রের খবর, কারণ এই সূত্রের সমর্থন কোনোদিনই আসবে না। কোনোদিনই ইন্ডিয়া বলবে না, কোনোদিনই পাকিস্তানও বলবে না, কোনোদিন আমেরিকাও বলবে না, চীন তো বলবেই না। ওদের অবস্থা সবচেয়ে হাইট, ওরা আমি পরে বলবো। তো যাই হোক, এবারে সঙ্গে সঙ্গে যে মুহূর্তে এই কিরানা হিলসে অ্যাটাকটা হয়েছে, সঙ্গে সঙ্গে পাকিস্তান পৌঁছে গেছে আমেরিকা এবং বলেছে যে এই ইন্ডিয়া করে দিয়েছে। 2 ঘন্টার তো ব্যাপার, সঙ্গে সঙ্গে আমেরিকা চুল হয়ে গেছে খাড়া। এতক্ষণ অবধি তারা মজা দেখছিল আর ভাবছিল এই যুদ্ধে ভারতকে অস্ত্র বেচবো আর নাচবো, বেচবো আর নাচবো। কিন্তু যেহেতু ওদের অস্ত্রই চলে যাচ্ছে, তার সঙ্গে যদি সত্যি সত্যি কিরানা হিলসে অ্যাটাক হয়ে থাকে, যদি রেডিয়েশন লিকের গল্প সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা ম্যাসিভ জিনিস এবং ইন্ডিয়াকেও এটা পিছু হটতেই হতো। কারণ রেডিয়েশন, নিউক্লিয়ার রেডিয়েশন যদি সত্যি সত্যি লিক হয়ে গিয়ে থাকে, তাহলে ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। লক্ষ লক্ষ লোকের জীবন নিয়ে প্রশ্ন হয়ে যাবে। সেখানে ইন্ডিয়া যদি এই যুদ্ধকে কন্টিনিউ করত, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য একটা খুব বাজে উদাহরণ তৈরি করত। কিন্তু সমস্যা হলো, সেটা তো মুখে বলতে পারা যাবে না। সেটা তো বলা যাবে না যে আমরা নিউক্লিয়ার টার্গেটে ওখানে রেডিয়েশন লিক হয়ে গেছে, সেই জন্য আমরা যুদ্ধ বন্ধ করেছি, এটা বলা যাবে না। পাকিস্তান এটা বলতে পারবে না যে রেডিয়েশন টার্গেটে এসে হিট হয়ে গেছে, আমরা আর যুদ্ধ করতে চাই না বাবা, আমরা বলেছি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। পাকিস্তানও বলতে পারবে না, আমেরিকাও বলতে পারবে না যে এতক্ষণ যা বেচবো আর নাচবো করছিলাম, এখন দেখছি উল্টো ব্যাপার, এ তো আচ্ছা ফাঁসান ফেসে গেছি, এতে নিউক্লিয়ার টার্গেটে যদি হিট হয়ে গিয়ে থাকে তাহলে তো সাংঘাতিক ব্যাপার, এক্ষুনি যুদ্ধ বন্ধ করতে হবে। ইন্টারন্যাশনাল প্রেশার ছিল, না হলে এই যুদ্ধ এইভাবে বন্ধ হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে যে জিও পলিটিক্সে বা একটা দেশের যারা নীতি নির্ধারক, তারা ওরমভাবে সব কিছু ওপেন করতে পারেন না। কিন্তু ভেতরের খবর এটা, কারণ এই পরমাণু
যে লিকেজ বা রেডিয়েশন এটা মাপার বিমান আমেরিকা পাঠিয়েছে, এবং সেটা এই সারগোদার আকাশে, কিরানা হিলসের আকাশে উঠতে দেখা গেছে। ইজিপ্ট পাঠিয়েছে, সেটা উঠতে দেখা গেছে। যা রটে তার কিছু তো ঘটে। সুতরাং এই হচ্ছে আসল ঘটনা, এবং এটা ইন্ডিয়াকে করতেই হতো। কারণ এটা যদি ইন্ডিয়া যদি সেই মুহূর্তে সিজফায়ার মেনে না নিত, তাহলে গোটা বিশ্বের কাছে অপরাধী হয়ে যেত ভারত। এটা করতেই হতো। আর সেই কারণেই সিজফায়ার মেনে নেওয়া হয়েছে, এবং সিজফায়ার শুধু মেনে নেওয়া হয়নি, সেই কারণেই এটা করানোর সঙ্গে সঙ্গেই ট্রাম্প অ্যানাউন্স করে দিয়েছেন যাতে বাই চান্স ইন্ডিয়া যদি পিছু হটে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে। এবং এটা বেসিক্যালি একটা প্রেশার ট্যাকটিক্স ক্রিয়েট করা হয়েছিল, যে তো ইন্ডিয়া হয়তো প্রথমে বলছে না আমাদের টার্মসে আমরা মানবো, আমরা শুনেওছি সেটা, না এখনই মানবো না, আচ্ছা ঠিক আছে আর কালকে দেখা যাবে, দেখছি, এসব বলেছেন এরা। তখন আর উপায়ন্তর না দেখে ট্রাম্প ওটি বলে দেয়। এটা কিছু করার ছিল না সেই জায়গাতে, কিন্তু ওনার বোঝা উচিত ছিল যে এইভাবে ওই, কিন্তু পরের যে স্টেটমেন্টগুলো সেগুলো আমার মনে হয় যে এগুলো খুবই মানে এটা বেসিক্যালি নিজেকে নিজে ছোট করা ছাড়া আর কিছুই নয়। গ্রেট ইন্টেলিজেন্স, কমন সেন্স, এইগুলোর কোনো কমন সেন্স যদি সত্যি থাকতো তাহলে তো আমেরিকা অনেক আগেই, মানে আমেরিকার কমন সেন্স যদি থাকতো তাহলে তো অনেক আগেই পাকিস্তানকে আটকে দিত। এত কমন সেন্স নেই, আর ইন্টেলিজেন্স তো ছেড়েই দিই। তাহলে তারা বুঝতো যে ব্রাহ্মস কী করতে পারে, আর ওই চীনা মালগুলোর কতটা ক্যাপাসিটি আছে। তাদের ইন্টেলিজেন্সও জিরো আর কমন সেন্স। সেই কথাগুলো বলাটা নিজেকে নিজে ছোট করা ছাড়া আর কিছু না। আজকের ভিডিও এই অবধি, কিন্তু পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। কীভাবে এই ধ্বংসলীলাটা চলল, কীভাবে ইন্ডিয়া আপার হ্যান্ডে পৌঁছলো, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে চায়নার সিচুয়েশনটা ঠিক কী, সব কিছু নিয়ে আমরা এর পরের ভিডিওগুলোতে আসছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফান্ডাদা, যেখানে আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু কভার করি, সত্যিটাকে সামনে নিয়ে আসি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।